আবারও করোনায় বিপর্যস্ত প্রান্তিক মানুষের পাশে প্রধানমন্ত্রী প্রতি পরিবারকে ডিজিটালি পাঠাবেন ২৫০০ টাকা। সহায়তার আওতায় আসবে ৩৬.৫ লাখ মানুষ। পতেঙ্গার বে টার্মিনালে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর সহ ৭ দেশ। ভিড়তে পারবে সব ধরনের মাদার ভেসেল, দুটি জেটি অংশীদারদের দেওয়ার সিদ্ধান্ত। এবং বিশ্বের সবচেয়ে বেশি দামে বিক্রি হয় বাংলাদেশের রিয়েলটি, কেজি ১৫,০০০ টাকা। চীন, কোরিয়ার পর হবিগঞ্জের বৃন্দাবনে পৌঁছে বিশেষ এই চা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। পৃথিবীকে বিপন্ন করে তুলেছে অতিমারী করোনা। কখনো স্বজন, আবার কখনো জীবিকা হারানোর শঙ্কা এখন বাস্তবতা। সমাজের নিম্নবিত্তের ভবিষ্যৎ সবচেয়ে অনিশ্চিত। কোভিডের নির্মম গ্রাস থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও নগদ সহায়তা পাঠাবেন ডিজিটাল পদ্ধতিতে। রোববার এই কার্যক্রম চালু করলে একযোগে এ সাহায্যের আওতায় আসবেন দেশের ৩৬.৫ লাখ মানুষ। দেবাশিস রায়ের রিপোর্ট। দুর্বিষহ অনিশ্চিত এক ভয়াবহ সময় পার করছে দেশের মানুষ। অতিমারী করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমেই হাসপাতালে চাপ বাড়ছে রোগীর। প্রবল অসহায়ত্বের এই সময়ে বিপন্ন যেন পারিপার্শ্বিক বাস্তবতাও। দেশে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১১,০০০-এর বেশি মানুষ। সরকারের কঠোর বিধিনিষেধে প্রথমে কিছুটা মানলেও এখন জীবন জীবিকার তাগিদে পথে নামছে মানুষ। পাল্লা দিয়ে চড়ছে সংক্রমণ আর মৃত্যুর পারদ। কাজ হারিয়ে নিরন্ন প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘশ্বাস দূর করতে এবারও অন্তত ১২৫ ক্যাটাগরিতে পরিবার প্রতি ২৫০০ টাকা ডিজিটাল পদ্ধতিতে দেয়া হবে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে এই কার্যক্রম উদ্বোধন করবেন। আগামী ২রা মে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে এটি এই ৩৬,৫০,০০০ দরিদ্র এবং অসহায় ছিন্নমূল মানুষকে অর্থ প্রদান কার্যক্রম সেটিও শুরু হতে যাচ্ছে, যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়। তো মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা কার্যক্রম এটি চলতে থাকবে। করোনার আগ্রাসন ঠেকাতে সবকিছু বন্ধ থাকলেও সার্বক্ষণিক চালু থাকা কার্যালয়ের মাধ্যমে ভার্চুয়ালি সব তদারকি করছেন সরকার প্রধান। দেশবাসীর জন্য সময়মতো টিকা আমদানি, কৃষকদের ধান কাটার আধুনিক বন্দোবস্ত, ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্ত বন্ধের মতো বিচক্ষণ সিদ্ধান্তগুলোও বঙ্গবন্ধু কন্যা নিচ্ছেন একের পর এক। দ্রুত রূপ বদলাতে সক্ষম কোভিড-১৯-এর এই তাণ্ডব কবে শেষ হবে জানে না বিশ্ববাসী, বিজ্ঞানও যেন নিরুপায়। বিশেষজ্ঞরা বলছেন আপাতত স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণের ঊর্ধ্বগতি রুখে দেয়াই একমাত্র পথ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পতেঙ্গার বে টার্মিনালকে আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে গড়ে তুলতে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সিঙ্গাপুর, আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব সহ ৭টি দেশ। এ অবস্থায় ৩টি জেটির মধ্যে একটি চট্টগ্রাম বন্দর এবং বাকি দুটি গ্লোবাল পার্টনারদের ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাগর তীরে গড়ে ওঠা এই বন্দরে সব ধরনের মাদার ভেসেল ভিড়তে পারবে। শাকপাটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে ৬৭ একর জায়গা অধিগ্রহণের পাশাপাশি সাগর থেকে বালু এনে ভরাট করা হচ্ছে আরও ৮০০ একর খাস জমি। এখানে গড়ে উঠছে বহুল কাঙ্ক্ষিত বে টার্মিনাল। ইতিমধ্যে নতুন এই বন্দর নির্মাণে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব নিয়ে আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন দেশ। কোরিয়া আছে, ভারত আছে, সিঙ্গাপুর আছে, তারপরে ডিপি ওয়ার্ল্ড আছে, আরও অনেকে আছে। তো এই রকম গ্লোবাল অপারেটর থেকে নির্বাচন করা হবে। বর্তমানে চট্টগ্রাম বন্দর বছরে গড়ে ৩০ লাখ কন্টেনার হ্যান্ডেলিং করলেও প্রবৃদ্ধি ক্রমশ বাড়ছে, সৃষ্টি হয় নানা জটিলতা। এই অবস্থায় আগামীতে বে টার্মিনাল ছাড়া আর কোনো বিকল্প দেখছেন না বন্দর ব্যবহারকারীরা। জেটির সংখ্যা যদি বাড়ানো না হয়, কোনো অবস্থাতে চট্টগ্রাম বন্দরের এই দীর্ঘ সমস্যার সমাধান হবে না। জাহাজ স্টেডিয়াম করলে হবে কি, ফ্রেট চার্জ কমে যাবে। তার মানে আমার যে আমরা যে ইম্পোর্ট করছি সেই ইম্পোর্টটাও কিন্তু রেটটাও কিন্তু কমে যাবে অটোমেটিকলি। এদিকে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যানবাহন চলাচলের কারণে সীমাহীন যানজটে পড়তে হয় নগরবাসীকে। বে টার্মিনালের কার্যক্রম শুরু হলে চট্টগ্রাম বন্দরের ডেলিভারি পয়েন্ট হবে সেখানে। এই বে টার্মিনাল হলে পরে আগামী ৫০ বছরে কিন্তু চট্টগ্রাম বা বাংলাদেশের অর্থনীতি এবং ব্যবসার জন্য একটা
মাইল ফলক সৃষ্টি হবে। 20,000 কোটি টাকা বাজেটের বে টার্মিনালটি 2026 সালের মধ্যে চালু হবে। কন্টেনার রাখা যাবে 50 লাখের বেশি। আর মাত্র কয়েক বছর এরপর এই ধুধু প্রান্তরে গড়ে উঠবে বিশাল আকৃতির 3টি জেটি। এর মাঝে একটি চট্টগ্রাম বন্দর পরিচালনা করলো, বাকি দুটিতে অংশ নিচ্ছে গ্লোবাল পার্টনাররা। আর এর মাধ্যমেই পরিবর্তন হবে বাংলাদেশের অর্থনীতির পুরো চিত্র। প্রস্তাবিত বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। এ যেন শস্যের মধ্যে ভূত, নিয়মের মধ্যে অনিয়ম। নিবন্ধন ছাড়াই সড়কে চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 300-র বেশি গাড়ি, যেগুলোর 70%-এরই নেই ফিটনেস সার্টিফিকেট আর রুট পারমিট। অনেকে চালকের নেই ড্রাইভিং লাইসেন্সও। ময়লাবাহী এসব গাড়িতে গত 2 বছরে বেড়েছে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা। অনিয়মের কথা স্বীকার করে মেয়র জানালেন শিগগিরই এসব বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। মার্জিয়া মোমোর রিপোর্ট, ক্যামেরা ছিলেন মোহাম্মদ শাহিন। স্টিয়ারিংয়ে বসা এই কিশোর, যার নেই লাইসেন্স কিংবা গাড়ি চালানোর কোনো অনুমতিপত্র, কিন্তু তিনি চালাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ি। একই অবস্থা সংস্থাটির পরিবহন পুলে কাজ করা অধিকাংশ চালকের। গাড়ি কাগজ সবসময় অফিসে থাকে, তো যে সিটি কর্পোরেশন গাড়ি না, কাগজপত্র আমরা সবই আছে, কিন্তু আমাদের গাড়িতে নেই, এটা সরকারের কাছে। আমাদের লাইসেন্স তো আর কেউ চেক করে না, তার জন্য আমরা লাগে না। শুধু লাইসেন্স না থাকাই নয়, দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে 513টি গাড়ির মধ্যে নিবন্ধন রয়েছে মাত্র 150টির। আছে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগও। ওরা গাড়ি চালায় মনে করেন আউলা চুট করি, ময়লার গাড়ি তো ডরে কেউ কিছু কয় না। আমি রাস্তা ক্রস করতে পারি না, মনে হয় যে এক পাও দিছি, উনি যেভাবে গাড়ি নিয়ে গেছে আমার ওড়না চলে গেছে। কোনো আপনার ট্রাফিক সিগন্যাল মানে না। ট্রাফিক বিভাগের দাবি, সিটি কর্পোরেশনের অধীনে থাকায় এসব গাড়ি কিংবা চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না তারা। এই বিষয়ে যদি সিটি কর্পোরেশনের ইন্টারনালি ভালো ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে আমার মনে হয় এই দুর্ঘটনাগুলো কমে আসবে। নিজ দফতরে পরিবহন খাতে এমন অনিয়মের কথা স্বীকার করে নিয়েছেন খোদ নগর পিতাও। এতগুলো যানবাহনের বহরে আমাদের যে জনবল অপ্রতুলতা, এই কারণে এবং এটাকে অবলম্বন করে বিভিন্ন অনিয়ম এখানে দানা বেঁধেছে। কিছু যানবাহন চালানো হয় বিভিন্ন অন্য পদের লোকজন দিয়ে, পরিচ্ছন্ন কর্মী দিয়ে, অথবা অনেক সময় ভাড়াটিয়া লোক দিয়ে এখানে চালানো হয়। আমরা এখন সেই প্রশাসনিক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি। অন্যদিকে নিবন্ধনহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের এই সংকট কাটাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি কর্পোরেশনের প্রধান নির্বাহীর। আমরা একটা গাড়ির গ্যারেজ নম্বর থেকে সেটা দিয়ে আমরা চালাচ্ছি, তবে সেই সবগুলো গাড়ি কিন্তু নিবন্ধন প্রক্রিয়া আছে, হয়তো নিবন্ধন এখনো সম্পন্ন হয়নি। দীর্ঘদিনের প্রশাসনিক দুর্বলতায় এমন বেপরোয়া চালক দিয়ে কর্পোরেশন চলে আসলেও আগামীতে এসব খাতে শৃঙ্খলা ফেরাতে বর্তমানে দায়িত্বরতরা কতটুকু সফল হবেন সেটি এখন দেখার বিষয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। হবিগঞ্জের বৃন্দাবন চা বাগানে উৎপাদন হচ্ছে ইয়েলো টি বা হলুদ চা। বিশ্বের আরও 2টি দেশে এই চা উৎপাদন হলেও বাংলাদেশে উৎপাদিত এ চায়ের দাম সবচেয়ে বেশি। 1 কেজি চায়ের দাম পড়ে 15,000 টাকা। দেশের চা শিল্পে এটি একটি বিপ্লব বলে মনে করছেন গবেষকরা। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে ছবি তুলেছেন দিগন্ত সিংহ। চা গাছে মৌসুমে প্রথম একটি কুড়ি এবং একটি পাতা দিয়ে ইয়েলো টি বা হলুদ চা উৎপাদন করা হয়। আর দেশে প্রথম বাণিজ্যিকভাবে ইয়েলো টি উৎপাদন করেছে বৃন্দাবন চা বাগান। সাধারণ চা থেকে এই চা পরিবেশনে রয়েছে ভিন্নতা, স্বাদ গন্ধে সুস্বাদু। চা পাতা দেওয়ার পরে গরম পানিটা আমরা ঢেলে দেবো। 5 মিনিট রাখার পরে একটু ঝাঁকিয়ে দিলে পরে দেখা যাবে মেন কালার প্লাস ফ্লেভারটা চলে আসবে। ইয়েলো টিটা এটা অসাম, এটা বলে শেষ করা যাবে না। করোনা পরিস্থিতিতে চায়ের বাজার চাঙ্গা করতে নতুন নতুন চা উৎপাদনের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান হলুদ চায়ের উদ্ভাবক। ইয়েলো টি যেহেতু বাংলাদেশে আর কেউ করে নাই, আমি ফার্স্ট করছি। বিশ্বের 3টা দেশ করছে, 3টা দেশের ভিতরে বাংলাদেশ মানে 3rd পজিশনে করছে, 3 নম্বরে করছে, এবং প্রাইসের দিক থেকে বাংলাদেশ আমি সবচেয়ে হাইয়েস্ট প্রাইস পেয়েছি। বৃন্দাবন চা বাগান ইয়েলো টি উৎপাদনের মাধ্যমে চায়ের জগতে দেশের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে বলে মনে করেন চা গবেষক। এটা চায়ের জন্য একটা নতুন একটা বিপ্লবিক সূচনা, এবং এই ধারাটা যদি অব্যাহত থাকে এবং ইনশাল্লাহ থাকবে, বাংলাদেশের চাটা সারা বিশ্বে আস্তে আস্তে আরও সুনাম কুড়াবে। চীন, কোরিয়ার পর বাংলাদেশ
ইয়েলোটি উৎপাদন করে বিশ্ববাজারে নতুন নাম লেখালো। এ পর্যন্ত বাংলাদেশে উৎপাদিত চায়ের মধ্যে সবচাইতে দামি চা ইয়েলোটি বা হলুদ চা। বিশ্ববাজারে এই চা প্রথম স্থান অধিকার করে আছে। বর্তমানে এর পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে এই চা আরও বৈদেশিক মুদ্রা অর্জনে একটি সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হবিগঞ্জের বৃন্দাবন চা বাগান থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। ছুটির দিনে বিপণী বিতানে অনেকেই এসেছেন কেনাকাটার স্বার্থে। এই মুহূর্তে রাজধানীর গাউসিয়া মার্কেটে আছেন রিপোর্টার হাজেরা শিউলি। সরাসরি যাচ্ছি তার কাছে। শিউলি, আপনি জানেন যে আজকে রোজা 17 রমজান চলছে এবং ঈদের মাত্র 13 দিন বাকি আছে, তাই ঈদের সময় ঘনিয়ে আসায় শপিং মলগুলো ক্রেতাদের ভিড় বাড়ছে এবং আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই কিন্তু শপিং মলগুলোতে ক্রেতারা ছুটে আসছেন পরিবার পরিজন নিয়ে, তাদের সন্তানদেরকে নিয়ে, এবং প্রতিটি শপিং মলে আমরা দেখেছি যে অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি ভিড় এবং বড়দের চেয়ে ছোটদের পোশাকই বেশি বিক্রি হচ্ছে। পাশাপাশি যারা ঈদের ছুটিতে বাড়ি যাবেন তারাও কিন্তু তাদের পরিবার পরিজনদের জন্য ঈদের উপহার কিনছেন এবং পুরুষ ক্রেতাদের তুলনায় নারী ক্রেতাদের ভিড় বেশি দেখা যাচ্ছে এবং তারা কিন্তু থ্রি পিসের পাশাপাশি ঈদ পোশাকের সাথে মিলিয়ে গহনাও কিনছেন। তবে বিক্রেতারা বলছেন গত ঈদে তারা ব্যবসা করতে পারেননি। আপনারা জানেন যে গতবারও করোনার কারণে দোকানপাট শপিং মল অনেকটা সময় বন্ধ ছিল, তাই তারা বলছেন যে সকালে দোকান খুলতে খুলতে 11টা বেজে যায় এবং দুপুরের পর ইফতারের সময় ঘনিয়ে এলে তখন আর ক্রেতাদের উপস্থিতিও কমে যায়। ইফতারের পর মাত্র 1 থেকে 2 ঘন্টা শপিং মল খোলা থাকে, ওই সময়টাতে আসলে ক্রেতারা খুব বেশি আসেন না। তাই তারা দাবি করছেন যদি তাদের ব্যবসায়িক ক্ষতির দিকটি বিবেচনা নিয়ে যদি সরকার রাত 12টা পর্যন্ত শপিং মল খোলা রাখার অনুমতি দেয় তাহলে তারা ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারতেন। এবং আপনি দেখছেন যে এই শপিং মার্কেটে কিন্তু ক্রেতাদের গায়ে লাগা ভিড় এবং ক্রেতা বিক্রেতা অধিকাংশের মুখে কিন্তু মাস্ক পরিধান করা আছে। তবে ভিড়ের কারণে কিন্তু সামাজিক দূরত্ব খুব একটা মানা হচ্ছে না এবং সব বয়সী ক্রেতাদেরই কিন্তু মোটামুটি ভিড় আছে এবং সবাই কিছু না কিছু কেনাকাটা করছেন। তারপরে বিক্রেতারা বলছেন যে তাদের এই সময়টাতে যে পরিমাণ বিক্রি হয় তার চেয়ে অনেক কম হচ্ছে এবং তারা বলছেন গণপরিবহন কম চলার কারণে রাজধানীর বাইরের যে ক্রেতারা তারা কিন্তু আসতে পারছেন না এবং তারা আশা করছেন যদি লকডাউন উঠে যায় এবং গণপরিবহন চলাচল শুরু হয় তাহলে ক্রেতাদের ভিড় আরো বাড়বে এবং তাদের বিক্রিও আরো বাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন যে সব দোকানেই কিন্তু মোটামুটি ভিড় আছে। তবে এবার কিন্তু পোশাক পরিচ্ছদে বৈচিত্র্য বা নতুন কালেকশন আমরা যেটা বলি ঈদের সময় যে নতুন নতুন কালেকশন নিয়ে আসার চেষ্টা করা হয় সেটা কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি এবং বিক্রেতারা বলছে যে লকডাউনের কারণে এবং তারা আসলে বিভিন্ন ইম্পোর্ট তারা সেভাবে করতে পারেননি। এছাড়া গত বছরেরও তাদের অনেক কিছু অবিকৃত পণ্য রয়ে গেছে, তাই তারা খুব বেশি পণ্য এবার ওঠান নাই, কারণ যদি বিক্রি কতটুকু হবে সেই বিষয়ে তারা আসলে ভরসা পাচ্ছেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি কসমেটিক্স, গহনা এবং শিশুদের পোশাক থেকে শুরুতে নারীদের পোশাকের দোকানগুলোতে মাঝারি মানের ভিড় আছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু জুমার নামাজ শুরু হবে, তাই ক্রেতাদের ভিড় কিছুটা কমতে শুরু করছে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ। রাজধানীর গাউসিয়া মার্কেট থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। রোজার মাঝামাঝিতে এসে মুরগির বাজারে ফিরেছে স্বস্তি। লাগামহীনভাবে বাড়তে থাকা মুরগির দাম কমছে। পাইকারি ও খুচরায় পাকিস্তানি ও দেশি মুরগির দাম কমেছে 50 থেকে 100 টাকা। প্রতি ডজনে 10 টাকা পর্যন্ত কমেছে ডিমের দামও। লকডাউনে চাহিদা কমা ছাড়াও রোজায় হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকার প্রভাব বলছেন বিক্রেতারা। রোজার শুরুতেও রাজধানীর পাইকারি আড়তে সোনালী মুরগি বিক্রি হতো প্রতি কেজি 300 থেকে 320 টাকায়। দেশি মুরগির জোড়া ছিল 900 টাকা আর ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হতো 140 টাকায়। তবে রোজায় হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকায় চাহিদা কমায় প্রভাব পড়েছে দামে। শুক্রবার রাজধানী কারওয়ান বাজারে পাইকারি আড়তে গিয়ে দেখা গেল সোনালী মুরগির দাম কমে বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকায়। দেশি মুরগির জোড়া বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। আগে বিক্রি করতাম 320 টাকা, 310 টাকা, 330 টাকা এরকম ছিল। এই করোনা আসার পর থেকেই আপনার মনে করেন অনেক লস হইতেছে আমাদের। আমি নিছি মনে করেন এই তো 20-30টা নিছি,
বেচবো 700-800 এমন করে হালি বেচবো। মোহাম্মদপুর টাউন হল মার্কেটে গিয়ে দেখা গেল পাইকারি বাজারের প্রভাব পড়েছে খুচরায়। দাম মাসখানেক আগে আপনার পাইকারি বেচা হয়তো 300-320 টাকা কেজি, খুচরা 350-360 এরকম পর্যন্ত বেচা হয়েছে। এখন দামটা একটু কমছে, একটু না, মোটামুটি কেজিতে 100 টাকা কমছে। 1200-1500 মুরগি বিক্রি করছি, এখন 500-600 মুরগি বিক্রি করি। যেই মাল আমরা কিনছি আগে 550-40, 600-620 বেচছি, আর আমরা কিনতেছি 520-30 বেচতেছি 550, সীমিত লাভে বেচা লেগেছে। দাম কমেছে ডিমেরও। প্রতি ডজন লেয়ার মুরগির ডিম 5 টাকা কমে বিক্রি হচ্ছে 85 টাকায়। দেশি মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়। লাল ডিম হলে 85 টাকা ডজন, আর দেশি ডিম হলে 150, সাদা ডিম 80 টাকা ডজন। অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 580 টাকা কেজি দরে। খাসির মাংস 900 টাকা আর বকরির মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও করোনায় বিপর্যস্ত প্রান্তিক মানুষের পাশে প্রধানমন্ত্রী। প্রতি পরিবারকে ডিজিটালি পাঠাবেন 2,500 টাকা। সহায়তার আওতায় আসবে 36.5 লাখ মানুষ। এবং পতেঙ্গার বে টার্মিনালে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর সহ 7 দেশ। ফিরতে পারবে সব ধরনের মাদার ভেসেল। 2টি জেটি অংশীদারদের দেওয়ার সিদ্ধান্ত। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।